ক্রমেই যতই সময় গড়াচ্ছে ততই যেন তীব্রতর রূপ নিচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত। এবং এর ঠিক 6 দিন আগেই মূলত ইসরায়েল প্রথম ইরানে হামলা চালায়। কী উদ্দেশ্যে হামলা চালায়? মূলত তারা দাবি করছিল ইরান নাকি পরমাণু বোমা বানিয়ে যাচ্ছে, অস্ত্র বানিয়ে যাচ্ছে, আর যার জন্য ইসরায়েলকে রক্ষা করতে এই হামলা, এমনটা বলেছিল ইসরায়েল। এবং সেখানেই ষষ্ঠ দিনে পড়েছে 6 দিনের মাথায় দাঁড়িয়ে থেকে একেবারেই কিন্তু তেহরানের প্রতি আঘাত, পাল্টা বা তেল আবিবে অ্যাটাক, বলা যেত একটা পাল্টা অ্যাটাকে রীতিমতো কিন্তু বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ইসরায়েল থেকে শুরু করে ইরানে। আর সেখানে কিন্তু মূলত 6 দিনে পড়েছে তীব্রতর রূপ নিচ্ছে, ক্রমশই যেন তীব্রতর রূপ নিচ্ছে ইসরায়েল এবং ইরানের সংঘাত। এই সমস্ত বিষয়ে আপডেট দেবো, সঙ্গে রয়েছে সত্যজিৎ। একেবারেই দেখো, যুদ্ধ যতই এগোচ্ছে, সময় যত এগোচ্ছে, ততই যেন মনে করা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ যুদ্ধের একটা ভয়াবহতা রূপ নিচ্ছে। তীব্রতর পরিস্থিতি হচ্ছে ইসরায়েল এবং ইরানের ওপর একেবারেই বলা যেতে পারে মিসাইল হামলা, পাল্টা আবার ইরান নাকি ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর, এই দাবি তারা করা হচ্ছে। অর্থাৎ দু দেশের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু দাবি পাল্টা দাবিতে তপ্ত হয়েছে। প্রথমেই তোমাকে বলে রাখবো, একটা সময় অত্যন্ত প্রিয় বন্ধু ছিল মধ্যপ্রাচ্যের এই দুই দেশ, ইসরায়েল এবং ইরান। এবং যে সময় ইসরায়েলে বর্তমানে যেমন ইহুদিরা বাস করেন, ঠিক তেমনই কিন্তু ইরানে ছিল ইহুদিদের বসবাস। এবং 1953 সালে যদি আমরা দেখি, এই ইরানে থাকা ইহুদিরা কিন্তু অন্তত প্রায় 4,000 মুসলিমকে থাকার আশ্রয় দিয়েছিলেন। এবং তারপরেই কালের পরিবর্তন যত ঘটেছে, এই ইরান কিন্তু মুসলিম কান্ট্রিতে পরিণত হয়েছে। 1970 সালে কিন্তু এই ইরান মুসলিম কান্ট্রিতে পরিণত হয়। তারপর থেকেই কিন্তু এই দুই দেশের মধ্যে শত্রুতা বাড়তে থাকে, এবং সেই শত্রুতা আজ কোন পর্যায়ে পৌঁছে গেছে তা দেখছে গোটা বিশ্ব। দেখো, সাথে তোমাকে যোগ করবো যে ইহুদিরা যেভাবে অ্যাগ্রেসিভ, বিশেষ করে ইসরায়েলে, তাদের যে অবস্থানটা যদি বলি, চারিদিকে দেশগুলোর অবস্থা দেখো। একদিকে রয়েছে সিরিয়া, রয়েছে ইরাক, রয়েছে ইরান, রয়েছে প্যালেস্তাইনের মতো দেশ রয়েছে, এবং ঠিক তার মাঝখানে রয়েছে এই ইসরায়েল। ঠিক সেখান দাঁড়িয়ে বলা যায় নিজেরা কিন্তু মাথা উঁচু করেই রয়েছে এখন পর্যন্ত, কারণ প্রত্যেকটা দেশের কাছে অত্যন্ত দাপটের সঙ্গে রয়েছে এই ইসরায়েল। স্বাভাবিকভাবেই এই ইসরায়েল এবং ইরানের ইতিহাস, আরও বহু ইতিহাস রয়েছে, কিন্তু বর্তমানে আমরা আলোচনা করব যুদ্ধ নিয়ে। যুদ্ধটা বাঁধলো কেন? যুদ্ধটা বাঁধার প্রধান কারণ হচ্ছে পরমাণু বিস্ফোরণ। কারণ ইরানের হাতে যদি পরমাণু বোমা চলে যায়, তা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে যথেষ্ট ক্ষতি হয়। কারণ দেখো, আমরা যে জঙ্গিদের কথা বলি, যে জঙ্গি সংগঠন এই মুহূর্তে যদি প্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্বের নজর কাড়া বা বিশ্বের সবচেয়ে ভয়ানক যে জঙ্গি সংগঠনে হামাস রয়েছে, হিজবুল্লাহ রয়েছে, হুতি রয়েছে, আইএসআই রয়েছে, এই জঙ্গি সংগঠনের একের পর এক নেতা কিন্তু নিরাপদে আশ্রয় পান ইরানে। আর ঠিক সেখানেই এই আয়াতুল্লাহ খামেনি, যিনি দীর্ঘদিন ধরে ইরানে ক্ষমতায় রয়েছেন, এবং তাকেও কিন্তু যথেষ্ট এই জঙ্গি নেতারা অত্যন্ত শ্রদ্ধা করেন। এবং জঙ্গিদের সঙ্গে তার যে এই যে যোগাযোগ, এই মেলবন্ধন, এখানেই কিন্তু একটা আতঙ্ক দিয়েছে আন্তর্জাতিক বিশ্বে। এবং দেখো, ইসরায়েল বরাবরই কিন্তু দাবি করেছে যে ইরানের হাতে পরমাণু বিস্ফোরণ থাকা উচিত নয়। এবং উল্টো দিকে আমরা ইরানের কথা যদি দেখি, ইরানও কিন্তু তার পাল্টা দিয়ে চলেছে, অর্থাৎ তারা নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডার মজবুত করবেই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানকে শর্ত বেঁধে দেন, আয়াতুল্লাহ খামেনি কিন্তু সেই শর্ত তিনি কিন্তু অস্বীকার করেন, আর অস্বীকার করার পরে 60 দিন বেঁধে দেন, যে 60 দিনের মধ্যে তাকে সইন করতেই হবে এই চুক্তিতে। কিন্তু ইরান অস্বীকার করার পরেই আমেরিকা তার ইরানে থাকা তার দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয়, এবং তারপরে কিন্তু ইসরায়েল আক্রমণ করে ইরাকে, এবং তারপরে যুদ্ধ চলছে। এই যুদ্ধ যে কতটা বৃহত্তর হতে চলেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, পাল্টা হামলা, মিসাইল হামলা তো চলছেই, ব্যালিস্টিক হামলা, ড্রোন হামলা চলছে, এবং সবচেয়ে বড় হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা অত্যন্ত স্ট্রং, এবং ইরানের বিভিন্ন ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য কিন্তু রয়েছে ইসরায়েলের হাতে। এবং দেখো, ওই কারণে একদম নিখুঁত অপারেশন তারা যে চালায়, 7জন বিজ্ঞানী সায়েন্টিস্ট যারা নিউক্লিয়ার বিস্ফোরণ তৈরির ক্ষেত্রে যুক্ত ছিলেন খতম হয়েছেন, সেনাপ্রধান খতম হয়েছে, এবং নতুন যে সেনাপ্রধান দায়িত্ব নেন তিনিও কিন্তু খতম হয়েছেন। নিখুঁত অপারেশন চালায় কিন্তু এই ইসরায়েল। এবং তোমাকে বলো, তাদের কাছে যেটা খবর থাকে, তথ্যও রয়েছে যে খামেনি ঠিক কোথায় রয়েছেন। উল্টো দিকে যদি আমরা দেখি, এই যে ইসরায়েল, এই যে মোসাদ এই স্ট্রং, এবং ঠিক সেখানে পাশাপাশি ইরানে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র হামলাই নয়, আমরা জানি ইসরায়েল যেমন ইরানের তেহরান সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, ঠিক ইরানও কিন্তু হামলা চালাচ্ছে। তেল হাবিব বলো, জেরুজালেম বলো, বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। এমনকি মোসাদের সদর দপ্তরে হামলা চালাচ্ছে ইসরায়েল। কিন্তু ইরান, এইবার ইসরায়েল যেটা করেছে তা হচ্ছে মিসাইল হামলার পাশাপাশি, ব্যালিস্টিক মিসাইল হামলার পাশাপাশি সাইবার অ্যাটাকও করছে ইরানে। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে
বিভিন্ন ব্যাংকের তথ্য কিন্তু এই মুহূর্তে হ্যাক হয়ে গেছে এবং তার কোনো মতেই লেনদেন কিন্তু করতে পারছে না, যা কিন্তু যথেষ্ট বিপাকে পড়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন। কারণ যে ব্যাংকগুলো হ্যাক করা হয়েছে সেই ব্যাংকগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লেনদেন করতো বিভিন্ন জঙ্গি সংগঠন, আর সেই ব্যাংকগুলো কিন্তু হ্যাক করে নিচ্ছে এই তোমার ইসরায়েলের সাইবার ক্রাইম অপারেটররা। ফলে স্বাভাবিকভাবেই এই কিন্তু ইরানের ক্ষেত্রে একটা অত্যন্ত বলা যেতে পারে একটা বিপজ্জনক। কারণ এই যদি ব্যাংকিং লেনদেন যদি বন্ধ হয়ে যায়, তার স্তব্ধ হয়ে যাবে ইরানের অর্থনীতি, আর সেই অ্যাটাকটাই ইতিমধ্যে কিন্তু করে ফেলেছে ইসরায়েল। সুতরাং এই যুদ্ধ আরও যে বৃহত্তর দিতে চলেছে, কারণ ইরাকের ওপর যে আক্রমণটা আছে শুধুমাত্র মিসাইল বা দূর থেকে ইসরায়েল থেকে ছোড়া নয়, রয়েছে ইরানে থাকা ইসরায়েলের মোসাদের একের পর এক গোয়েন্দা, রয়েছে যে সাইবার অ্যাটাক। সুতরাং বুঝতেই পারছো কতটা ভঙ্গ, এবং এর সঙ্গে যদি আমেরিকা যুক্ত হয়ে পড়ে এই যুদ্ধে, যেহেতু গতকালই তিনি G7 বৈঠক বাতিল করে দেশে ফিরে এসেছেন, গুরুত্বপূর্ণ বৈঠক করছেন, এবং এই মুহূর্তে যদি বলি ইরানের আকাশেও কিন্তু আমেরিকার যুদ্ধ বিমান দেখা যাচ্ছে। ফলে এই যুদ্ধ আরও ভয়াবহ আকার নিতে পারে বলার অপেক্ষা রাখে না। এবং প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ যদি ভয়াবহ আকার নেয়, সেটা আন্তর্জাতিক ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব ফেলবে। কারণ দেখো, খনিজ তেলের কিন্তু অন্যতম ভাণ্ডার কিন্তু এই মধ্যপ্রাচ্যে এই দেশগুলি। ফলে এই দেশে যদি মিসাইল হামলা একের পর এক হয় বা খনিজ তেল রক্ষণাবেক্ষণের জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে খনিজ তেল রপ্তানিতে একটা তো বড়সড় সমস্যা পড়ে। আর খনিজ তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়া মানেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। খনিজ তেল দাম তো বটেই, পেট্রোল ডিজেল তো বটেই, জিনিসপত্রের দামও বেড়ে যাবে, কারণ বিভিন্ন যানবাহন চলাচল করে কিন্তু খনিজ তেলের উপরে। ফলে স্বাভাবিকভাবেই এর যথেষ্ট আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব কিন্তু এই যুদ্ধের পড়বে। আর যার ফলে বলা যেতে পারে বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে এই যুদ্ধ যাতে দীর্ঘস্থায়ী না হয়, তারও কিন্তু কূটনীতিভাবে চেষ্টা চালাচ্ছে অনেক দেশই। কিন্তু ইসরায়েল যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছে, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে তাদের লক্ষ্য ইরানের সাধারণ মানুষ নয়, তাদের লক্ষ্য আয়াতুল্লাহ খামেনি। অন্যদিকে ইরানের প্রধান রয়েছেন আয়াতুল্লাহ খামেনি, তিনিও হুঙ্কার ছেড়েছেন যে তার লক্ষ্য ইসরায়েলের সাধারণ মানুষ নয়, তার লক্ষ্য বেঞ্জামিন নেতানিয়াহু, এবং পাশাপাশি ইহুদিদেরও হুঙ্কার দিয়েছেন। ফলে এই যুদ্ধ আরও বৃহত্তর হবে বলার অপেক্ষা রাখে না।